একদিকে জুলাইয়ের শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে, অন্যদিকে তাদের খুনিদের ভিআইপি প্রোটোকল দিয়ে লুকিয়ে রাখা হচ্ছে। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের এই দোসররা এখনও কতটা শক্তিশালী যে তারা একজন চিহ্নিত খুনিকে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রাখতে পারে? এটি কি জুলাই চেতনার সাথে চরম বেইমানি নয়? রাষ্ট্র যখন খুনিদের পাহারা দেয়, তখন মানুষ বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিতে চায়, আর তখন সেটাকেই আবার বলা হয় মব। কিন্তু নীতি নির্ধারকদের বোঝা উচিত সাধারণ মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে। যখনই এই সত্যগুলো তুলে ধরা হচ্ছে, তখনই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হচ্ছে। যারা হাদি হত্যার বিচার চাইছে, তাদের বলা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। অভিযোগ তোলা হচ্ছে যে নির্দিষ্ট কিছু পেজ বা চ্যানেল দেশে অস্থিতিশীলতা তৈরি করছে। কিন্তু প্রশ্ন হলো, সত্য বলা কি অপরাধ? যারা রাষ্ট্র ও প্রশাসনের এই অসঙ্গতিগুলো সামনে আনছেন, তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা কখনোই ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানুষ আশা করেছিল খুনিরা ডান্ডা বেড়ি পরে কাঠগড়ায় দাঁড়াবে। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? নদী থেকে একের পর এক অজ্ঞাত লাশ উদ্ধার হচ্ছে, আর হাদির মতো জনপ্রিয় তরুণ নেতার খুনিরা ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় আতিথেয়তা পাচ্ছে। এমন পরিস্থিতিতে নিজেদের প্রতারিত ভাবছে সাধারণ মানুষ। বাস্তবতা হচ্ছে, হাদির খুনিরা আছে আমাদের নাকের ডগাতেই, অথচ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ফয়সালের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। হাদি গত বছরের ১২ই ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। এর পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। আবার কেউ কেউ বলেন তারা সিলেট সীমান্ত দিয়ে পালিয়েছে। এমনকি ফয়সালকে সীমান্ত পার করে দেওয়ার অপরাধে দুজনকে গ্রেফতার করে রিমান্ডেও নেয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয় যে ফয়সাল ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে, যা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা গেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে জানিয়েছিল সন্দেহভাজনরা ভারতের দিকে পালিয়ে যেতে পারে, কিন্তু নির্দিষ্ট প্রমাণ বা স্থানে পৌঁছানোর নিশ্চয়তা নেই। এর সপ্তাহখানেক পরই আবার তথ্য বদলে যায়। ২১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেন, ফয়সাল করিম বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছেন কিনা নাকি দেশে আছেন এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। পুলিশ প্রশাসন স্পষ্টভাবে কিছু জানে না বলে জানিয়ে দেন তিনি। তবে জনগণকে এক ধরনের সান্ত্বনা দিয়ে বলেন, তদন্তকারী কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, অপরাধী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এর কিছুদিন পর প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ভিডিওতে এসে নিজ মুখে দাবি করেন তিনি ভারতে নেই, বরং এখন তিনি দুবাইয়ে আছেন। সরকার ও তদন্তকারীদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি ভিডিওতে। পরবর্তীতে জানানো হয়, হাদি হত্যাকাণ্ডের মূল ২ আসামি ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। তাদের পালাতে সহায়তাকারী ২ ভারতীয় নাগরিক মেঘালয়ে গ্রেপ্তার হয়েছেন। ডিসেম্বরের ২৮ তারিখ এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি। কিন্তু সঙ্গে সঙ্গেই মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ পুলিশের এ দাবিকে অসত্য এবং পুরোপুরি মিথ্যা বলে মন্তব্য করেন। ওই পুলিশ কর্মকর্তা বলেন, বাংলাদেশ পুলিশের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের কাউকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তারের ঘটনাও ঘটেনি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও একই কথা বলে। সব মিলিয়ে অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কিত দাবি নিয়ে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার কয়েকবার সন্দেহভাজনরা ভারতে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করলেও আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি এই দাবিকে ভিত্তিহীন বলে দাবি করছে। কিন্তু এত কিছুর পর এখন জানা যাচ্ছে হাদি বাংলাদেশেই আছেন। তবে প্রশ্ন হলো, কার ইন্ধনে হাদির হত্যাকারীদের বাঁচাতে প্রশাসন বারবার এলোমেলো তথ্য দিচ্ছে? কেন প্রথম থেকেই কোনো পরিষ্কার স্টেটমেন্ট দেয়নি প্রশাসন? শরীফ ওসমান হাদি মারা যান 18 ডিসেম্বর 2025 তারিখে। গুলিবিদ্ধ হওয়ার প্রায় 1 সপ্তাহ পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাদির মৃত্যুর ফলে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা, বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে।
রাজধানীর প্রথম আলো ও ডেলি স্টার অফিসে হামলা, বিক্ষোভকারীদের মধ্যে ভারত বিরোধী স্লোগান, এমনকি কূটনৈতিক টানাপোড়েন লক্ষ্য করা গেছে। প্রশাসনের একটি অংশ অবশ্য দাবি করছে তারা ফয়সালকে খুঁজছে, কিন্তু বাস্তবতা হল হত্যাকাণ্ডের প্রায় 1 মাস পার হতে চললেও হাদি হত্যাকারীর গ্রেপ্তারে কোনো অগ্রগতি নেই। যে বাসায় ফয়সালের অবস্থান ট্র্যাক করা হয়েছিল সেই বাসার মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তরুণ নেতা হাদির এই রক্তভেজা বিচারহীনতা আজ আমাদের জাতীয় বিবেকের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। যে জুলাই বিপ্লবের ওপর ভর করে আজ অনেকে ক্ষমতার মসনদে আসীন, সেই বিপ্লবের অগ্রসৈনিকের খুনিকে রাষ্ট্রীয় সুবিধা দিয়ে আড়াল করা কেবল শহীদদের সাথে বেইমানি নয়, বরং এটি একটি নতুন ফ্যাসিবাদের পদধ্বনি। যখন খোদ ডিওএইচএসের সুরক্ষিত বলয়ে খুনিদের অবস্থানের গুঞ্জন ওঠে এবং প্রশাসন তথ্যবিভ্রাটের ধূম্রজাল সৃষ্টি করে, তখন বুঝতে হবে ঘূর্ণেধারা সিস্টেমটি এখনও বদলায়নি। বিচারের বাণী যখন নিভৃতে কাঁদে, তখন রাজপথ আবার উত্তাল হওয়া স্বাভাবিক। জনগণের ট্যাক্সের টাকায় পালিত প্রশাসন যদি খুনিদের পাহারাদার হয়, তবে সেই প্রশাসনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। মানুষ আজ চিৎকার করে বলছে, হাদির রক্তের প্রতিটি ফোঁটা আজ বিচার চায়। খুনি ফয়সাল এবং তার নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না। বর্তমানে ইনকেলাব মঞ্চের পক্ষ থেকেও হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাদি হত্যার বিচার চাইছে, কিন্তু রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের টনক রহস্যজনক কারণে নড়ছে না। শহীদ শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যেতে পারে না। রাষ্ট্র যদি তার পেটের ভেতর খুনিদের আশ্রয় দেয়, তবে সেই রাষ্ট্র কোনোদিন স্থিতিশীল হবে না। আজ যারা ক্ষমতার চেয়ারে বসে খুনিদের বাঁচানোর খেলায় মেতে উঠেছেন, তাদের মনে রাখা উচিত জনগণ সব দেখছে। হাদির খুনি ফয়সালকে যেখানেই লুকানো হোক না কেন, বিচার একদিন হবেই, আর সেই বিচারে খুনি এবং তার আশ্রয়দাতা উভয়কেই কাঠগড়ায় দাঁড়াতে হবে।